স্যার অনেক আস্তে শোনা যায়। এখন এখন ঠিকভাবে শোনা যাচ্ছে? ওই রকমই আস্তে শোনা যায়। দেখো তো বাকিরা সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি বৃষ্টির সাউন্ড কম ওখানে আছে? স্যার একটু আস্তেই শোনা যাচ্ছে। জি স্যার, এখন ক্লিয়ার। এটা তোমাদের কততম সপ্তাহ চলতেছে? তোমাদের এই টার্মের কততম সপ্তাহ চলতেছে এটা? 4 না 5? মনে আছে কারো? 5 মনে হয়। 11 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারি। পঞ্চম পঞ্চম সপ্তাহ স্যার। আমারও তাই মনে হয়, পঞ্চম সপ্তাহেই হবে। আচ্ছা, এনিওয়েজ আমার কথা ঠিকভাবে পৌঁছাচ্ছে তো তোমাদের কাছে? জি স্যার। Well, কেউ একজন মনে হয় কথা বলার চেষ্টা করতেছো। আমি শুধুমাত্র মেটালিক ভয়েস শুনতে পাচ্ছি। আমি একটা স্লাইড শেয়ার করছি, তোমাদের সবার কাছে আসছে? জি স্যার। লাস্ট দিন আমরা ওয়েস্টার ফার্মিং এর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওয়েস্টার ফার্মিং, ওয়েস্টারের বেসিক কিছু বায়োলজি, রিপ্রোডাকশন, তারপরে ওয়েস্টার ফার্মিং কিভাবে হয়, যদিও টেকনিক্স গুলোর দিকে আমরা যাইনি। সিড কোথায় অ্যাভেলেবেল আছে, সিড গুলো কোথায় থেকে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে সামান্য কিছু আলোচনা ছিল। আজ আমরা কালচার টেকনিক গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমেই বলছিলাম যে ওয়েস্টার ফার্মিং আমরা মোটামুটি মলাস্ক যেগুলো কালচার করা হয় তার মধ্যে সব থেকে বেশি যে মলাস্ক গুলো কালচার করা হয় ওয়েস্টার, তারপরে হচ্ছে ক্ল্যাম, আর হচ্ছে মুজেল। তো এই 3 ধরনের কালচার টেকনিক অলমোস্ট কাছাকাছি এবং কিছু ভেরিয়েশন আছে। বাট তোমরা যদি ওয়েস্টার ফার্মিং এর টেকনিক গুলো দেখো, অলমোস্ট তোমরা মুজেল কালচার বা ক্ল্যাম কালচারের টেকনিক গুলো সম্পর্কেও অনেকটা অবগত হয়ে যাব বা কাছাকাছি। আসলে এই কালচার টেকনিক গুলো, যেমন ওয়েস্টারের কথাই যদি বলি, অনেক প্রাচীন কাল থেকে ওয়েস্টার ফার্মিং চলতেছে। তো তো প্রতিনিয়তই এগুলোর কিছু না কিছু মডিফিকেশন হয়, প্রত্যেকটা কালচার সিস্টেমেরই কিছু মডিফিকেশন হয়। কিছু ফার্মার আছে যখন তারা কালচার করতে যায় তারা এক্সপেরিয়েন্স থেকে কালচার সিস্টেমগুলোর কিছু মডিফিকেশন নিয়ে আসেন, বা জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী কোন জায়গায় কালচার করা হচ্ছে সেই জায়গা অনুযায়ী কিছুটা মডিফিকেশন চলে আসে। একটা সিস্টেম যখন অনেকদিন পর্যন্ত রান করে তখন এর মাঝে কিছু টেকনিক্স এর মধ্যে কিছু দেখা যায় কি যে ফার্মাররা নিজেদের মতো করে কিছু জায়গায় পরিবর্তন করে ফেলছে, যে হয়তো কোথাও একটা ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল নাই, তারা অন্য আরেকটা ম্যাটেরিয়ালস ব্যবহার করে অন্য পদ্ধতিতে কালচার করতেছে। এভাবেই নতুন নতুন কিন্তু কালচার টেকনিক গুলো আসলে ডেভেলপড। তো যে ধরনেরই কালচার টেকনিক গুলো হোক না কেন, আমরা এখানে যে কালচার ফর্ম গুলো পড়বো, দিস আর দি মোস্ট কমন ফর্মস প্র্যাকটিসড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। আর এই সবগুলো মেথডস মোটামুটি দুইটা মেইন ক্যাটাগরির আন্ডারে পড়ে। একটা হচ্ছে ট্রেডিশনাল বেড কালচার অর বটম কালচার আমরা যেটাকে বলি, এন্ড অফ বটম কালচার। নাম থেকেই বোঝা যাচ্ছে যে বটম কালচার, দ্যাট মিন্স এখানে বটমেই কালচার গুলো করা হয়। আর অফ বটম কালচার, এটা যে এরিয়াগুলো সাধারণত ওয়েস্টার ফার্মিং এর জন্য বটম গুলো সুইটেবল না, সেই প্লেস গুলোতে অফ বটম ফার্মিং এর মাধ্যমে তোমার ওয়েস্টার কালচার করা। অফ বটম ফার্মিং দ্যাট মিন্স
অ্যাওয়ে ফ্রম বটম, আপ ফ্রম দি বটম। বটম থেকে বিভিন্ন পদ্ধতিতে বটম থেকে ওপরের দিকে এই কালচার সেটআপ গুলো তৈরি করা হয় এবং ওপরে বটম থেকে ওপরে কালচার গুলো করা হয়। তোমাদের সামনে যে স্লাইডটা আছে এবং যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ বেড কালচার অর বটম কালচার অফ ওয়েস্টার। ওয়েস্টারের যখন বায়োলজি তোমরা পড়েছো তখন তোমরা জানতে পারছো যে ওয়েস্টার সাধারণত তোমার সফট লুজ বটম এই এরিয়াগুলো সাধারণত এরা পছন্দ করে না। তারা প্যাকড, তারপরে হচ্ছে তোমার গ্র্যাভেল আছে, স্টোন আছে, তার হার্ড অবজেক্ট যেগুলো, এই জায়গাগুলোতেই কিন্তু ওয়েস্টার সব থেকে বেশি পরিমাণে থাকতে পছন্দ করে। ন্যাচারালি যে জায়গাগুলো এই কন্ডিশন গুলোকে তোমার ফুলফিল করে সেই এরিয়াগুলোতেই কিন্তু অ্যাকচুয়ালি তোমার বটম কালচার টেকনিক যেটা সেটা করা হয়। দ্যাট মিন্স একেবারে হার্ড প্যাকড বটম যেগুলো, সেই জায়গাগুলোতে তোমার সরাসরি বটমে এই ওয়েস্টার ফার্মিংটা করা হয়। এটা টেকনিকটা হচ্ছে কি যে তোমার ওয়েস্টার যে সিড গুলো আছে এই সিড গুলো নিয়ে এসে সরাসরি তোমার এইরকম সি বেডের মধ্যে ফেলে রাখা হয়। এই যে যে ওয়েস্টার গুলো দেখতেছো এগুলো কিন্তু সরাসরি সি বেডের মধ্যে ফেলে রাখা হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলোকে গ্রো করার জন্য রেখে দেওয়া হয়। হ্যাঁ, এবং তারপরে এগুলোকে হারভেস্ট করে ফেলা হয় এবং ওয়েস্টার গুলো যেন অ্যাটাচ হয়ে থাকতে পারে সেটার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস তোমার প্রোভাইড করা হয়। ওয়েস্টার যে সাবস্ট্রেট গুলোর সাথে অ্যাটাচ হয় এগুলোকে বলা হয় কালচ। হ্যাঁ, কালচ। কালচের মধ্যে সব থেকে বেটার বলছিলাম কোনটা মনে আছে? যে এদের অ্যাটাচিং সাবস্ট্রেট হিসেবে সব থেকে বেটার কোনটা? গত ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা তোমাদের? হার্ড সাবস্টেন্স গুলো। হার্ড সাবস্ট্রেট তো অনেক রকম হতে পারে, বাট সব থেকে সুইটেবল কোরাল। এরা। হ্যাঁ, কোরাল। না, স্যার আবার বলো। ডেড ওয়েস্টার সেল। ডেড ওয়েস্টার শেল, দ্যাট মিন্স ওয়েস্টার পছন্দ করে ইমটি ওয়েস্টার শেল যেগুলো আছে, ডেড ওয়েস্টারের যে ইমটি শেল গুলো আছে এগুলোকেই কিন্তু ওয়েস্টার তাদের অ্যাটাচিং ম্যাটেরিয়ালস হিসেবে বা অ্যাটাচিং সাবস্ট্রেট হিসেবে সব থেকে বেশি পছন্দ করে। তো দেখা যায় কি যে যে জায়গাগুলোতে অফ বটম কালচার করা হয় সেখানে এরকম তোমার এমটি ওয়েস্টার শেল যেগুলো আছে সেগুলো ফেলে রাখা হয়। ইভেন তোমার ভাঙা হাঁড়ি পাতিল, মাটির জার, এগুলো আছে না, বিভিন্ন রকম টিনের ক্যান, এগুলো শক্ত যে কোনো কিছুই এখানে কিন্তু যে জায়গাগুলোতে কালচার করা হয় সেখানে বটমে এই সাবস্ট্রেট হিসেবে এগুলোকে ফেলে রাখা হয়। তারপরে সেখানে সিড এইভাবে তোমার ছড়ায় দেওয়া হয়। ওয়েস্টারের যে সিড গুলো আছে ন্যাচারালি কালেক্টেড অর ফ্রম হ্যাচারি সোর্স, সেগুলো নিয়ে এসে ছড়ায় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো রেখে দেওয়া হয়। তারপর এগুলো মার্কেটেবল সাইজ হয়ে গেলে হ্যান্ড পিকিং এর মাধ্যমে তারপর এগুলো কিন্তু তোমার কালেক্ট করে নেওয়া হয়। এখন এই যে বটম কালচার এবং অফ বটম কালচার, একটা তো হচ্ছে কি বটম ফার্মিং সিস্টেম, যেখানে বটম সুইটেবল সেই জায়গায় বটম ফার্মিংটা করা হচ্ছে, আর যে এরিয়াগুলোতে বটম সুইটেবল না সেখানে বিভিন্ন টেকনিক্স ফলো করে অফ বটম ফার্মিংটা করা হচ্ছে। এখন বটম ফার্মিং এবং অফ বটম ফার্মিং এর মধ্যে বেশ কিছু কিন্তু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। তোমরা একটু থিঙ্কিং করো তো, দেখো তো বটম ফার্মিং যেটা, অফ বটম ফার্মিং এর বিষয়টা হচ্ছে কি যে অফ বটম ফার্মিং এ যেহেতু এই কালচার সেটআপ তৈরি করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়, সেজন্য অফ বটম ফার্মিং এ বিভিন্ন ইকুইপমেন্ট কেনার জন্য এটা অফ বটম ফার্মিংটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। আর বটম ফার্মিংটা এখানে তো তোমার কোনো কিছুই দরকার নেই, বটম ফার্মিংটা লেস এক্সপেন্সিভ কম্পেয়ার টু অফ বটম কালচার সিস্টেম। বাট অফ বটম ফার্মিং সিস্টেম যেটা, এটার কিন্তু অনেকগুলো তোমার ডিসঅ্যাডভান্টেজেস আছে। তোমরা এখানে না দেখে এমনি ছবিটা দেখে, এখানে তো কিছু ডিসঅ্যাডভান্টেজ আমি মার্ক করে দিছি, তোমরা ছবিটা দেখে কিছু কিছু থিঙ্কিং করো তো যে এই ফার্মিং সিস্টেমে কি কি প্রবলেম হতে পারে। যে তুমি সাগরের তলায় এরকম নিয়ে গিয়ে তুমি ওয়েস্টার ফেলে রাখলা, পরবর্তীতে তোমাকে এগুলো হারভেস্ট করে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ সিম্পলি দ্য কালচার টেকনিক। তো এই কালচার টেকনিকে কি কি প্রবলেম গুলো আসতে পারে একটু থিঙ্ক করো তো। আসে না মাথায় কিছু? আর বটমের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে। কিসের এনভায়রনমেন্ট নষ্ট হবে? স্যার যেমন বটমে যে ছোট ছোট গাছ থাকে, যে প্লাঙ্কটন গুলো থাকে, ওগুলো তো স্যার উঠে আসবে
কালেক্ট না, করার সময়? অ্যাকচুয়ালি এমনটা হয় না। তোমার সাধারণত যে জায়গাগুলোতে তোমার এরকমের তোমার প্ল্যান বা আছে, ওই জায়গাগুলো সাধারণত তোমার বটম ফার্মিং এর জন্য সিলেক্ট করা হয় না। এই জায়গাটা দেখো একদম ক্লিন ওপেন এরিয়া, এবং ওয়েস্টার বেড যে জায়গাগুলোতে আছে ওখানে দেখবে যে খুব বেশি ভেজিটেশন নাই। অন্য কি কি প্রবলেম হতে পারে? কালেক্ট করার সময় যেহেতু মানে আমাকে গিয়ে কালেক্ট করতে হবে, তো ওই ক্ষেত্রে ওয়েস্টার ক্ষতি হতে পারে। আচ্ছা, আমি ওরে বাবা, আমার কান শেষ হয়ে গেল, কি মাইক অন করছো? আচ্ছা দেখো, তোমরা মেইন পয়েন্ট গুলো মিস করে যাচ্ছ, আমি একটু তোমাদের করে দিই। দেখো, ওয়েস্টার গুলোতে এখানে একেবারে বটমের মধ্যে এক্সপোজড, বুঝছো? ফার্স্ট অফ অল যেটা হবে যে তোমার এখানে প্রিডেশন হওয়ার একটা চান্স আছে। ওয়েস্টারের বিভিন্ন রকম প্রিডেটর আছে, যেমন ক্র্যাব, স্টারফিশ, এগুলো কিন্তু তোমার ওয়েস্টারের প্রিডেটর। তো প্রিডেশনের কারণে তোমার ওয়েস্টার নষ্ট হয়ে যেতে পারে। সরাসরি যেহেতু তুমি বটমে ফেলে রাখতেছো, মোর অর লেস সিলটেশন সেখানে হবেই। সিলটেশনের কারণে তোমার ওয়েস্টার প্রোডাকশন হ্যাম্পার হবে, বুঝছো? অফ ফার্মিং এর থেকে দেখা যায় কি যে বেড অর বটম কালচারে সাধারণত প্রোডাকশন কম হয়। এটাই যে বিভিন্ন কারণে, প্রিডেশনের কারণে অনেক সময় কম হয়, তারপরে এই যে বটমের সিলটেশনের কারণে অনেক সময় কম হইতে পারে, বা সরাসরি তুমি বটমে রেখে দিলে বটমে এইভাবে হ্যান্ড পিকিং বা এখানে হারভেস্টিংটা যত ডিফিকাল্ট, অফ বটম সিস্টেমে কিন্তু হারভেস্টিংটা এত ডিফিকাল্ট না, হারভেস্টিংটা মোর স্মুথ, বুঝছো? এই ধরনের কিছু প্রবলেম আছে। তারপরে বটম ফার্মিং সিস্টেমে যেমন তোমার হচ্ছে এখানে ন্যাচারাল মর্টালিটি গুলো যেগুলো আছে, মর্টালিটির পরিমাণটা একটু বেশি থাকে, বুঝছো? হারভেস্টিং তো এক ডিফিকাল্ট, মর্টালিটি বেশি হয়, তারপরে তোমার প্রিডেশন হইতে পারে। সবকিছু মিলায় দেখা যায় কি যে অফ বটম ফার্মিং টেকনিকে তোমার এখানে প্রোডাকশনটা অনেক বেশি কম হয়, বাট এখানে আবার যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো কিন্তু তোমার আবার অফ বটম ফার্মিং এ হয় না। অফ বটম ফার্মিং টেকনিক গুলো এখন একটু দেখো। অফ বটম ফার্মিং টেকনিক গুলো দেখলেই তাহলে তোমরা এর অ্যাডভান্টেজ গুলো সম্পর্কে বুঝতে পারবা। অফ বটম কালচারটা হচ্ছে সিম্পলি যেখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস ব্যবহার করে তোমার কালচার গুলো করা হয় বটম থেকে উপরের দিকে। এখানে কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস গুলো দেয়া আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। অফ বটম কালচার টেকনিক গুলো দেখলে তাহলে তোমরা বুঝতে পারবা যে বটম ফার্মিং এর যে প্রবলেম গুলো আছে সেই বটম ফার্মিং এর প্রবলেম গুলো কিভাবে তোমার রিকভার করা পসিবল হয়েছে অফ বটম ফার্মিং টেকনিকে। এই দেখো, অফ বটম ফার্মিং এর মধ্যে যে টেকনিক গুলো আছে, দি মোর সিম্পলেস্ট অ্যামং দেম ইজ স্টেক মেথড। এখানে সিম্পলি কি করা হয় যে তোমার বাঁশ অথবা কাঠ অথবা গাছের ডাল, এইটা তোমার সাধারণত হাফ মিটার সাইজের গাছের ডাল, এগুলোর এক প্রান্তে কি করা হয়, এক প্রান্তে তোমার যে এমটি ওয়েস্টার শেল গুলো আছে, ডেড ওয়েস্টার শেল গুলো, সেই ওয়েস্টার শেল গুলো বেঁধে দেওয়া হয়, বুঝছো? বেঁধে দিয়ে সেগুলো তোমার সরাসরি মাটিতে এভাবে খুঁটি দিয়ে পুঁতে দেওয়া হয়। যে জায়গাগুলোতে সাধারণত ওয়েস্টার ফর্মেশন বেশি হয় বা ন্যাচারালি ওয়েস্টার যে জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে গ্রো করে। এই যে নিচে ছবিগুলো দেখো, নিচে ছবিটা দেখো, এইরকম গাছের ডালের এক মাথায় তোমার এমটি ওয়েস্টার শেল গেঁথে পুঁতে দেওয়া হয়েছে। আর আমরা কি জানি যে ওয়েস্টার ন্যাচারালি তোমার সব থেকে সাবস্ট্রেট হিসেবে তাদের সব থেকে বেশি পছন্দ করে হচ্ছে এমটি ওয়েস্টার শেল গুলো। তো এখানে দেখা যায় কি ন্যাচারালি এই সবগুলো স্টেকের মধ্যে তোমার ওয়েস্টার এসে অ্যাটাচড হয়ে যায়, বুঝছো? এবং যখন সিজনে ওয়েস্টার অ্যাটাচ হয়ে যায়, পরবর্তীতে তোমার হচ্ছে যখন হারভেস্টেবল সাইজ চলে আসে, মার্কেটেবল সাইজ চলে আসে, তখন তুমি এখান থেকে জাস্ট কালেক্ট করে মার্কেটেবল সাইজ করে দিবা। কারণ ওয়েস্টারে ফিডিং এর কোনো ব্যাপার নাই, তোমাকে ফিডিং করতে হবে না, শুধুমাত্র রেগুলার একটু মনিটরিং করবা তাহলে। দ্যাট ইজ যে এটা হচ্ছে কাইন্ড অফ বটম ফার্মিং টেকনিক, যেটা বটম থেকে একটু উপরের দিকে করা হয়। এটা হচ্ছে একটা সিম্পল ফরমেশনে কালচার। সেকেন্ড আর একটা মেথড দেখো, দ্যাট ইজ কল্ড প্লট কালচার মেথড। বুঝছো? প্লট মেথডে কি করা হয়, এখানে তোমার প্লট তৈরি করা হয়, ফিক্সড কিছু প্লট তৈরি করা হয়। দ্যাট মিন্স আমরা ওই যে মাচা তৈরি করি, যেভাবে সিমের মাচা, লাউ, সিম গাছ, লাউ গাছ তৈরি করার জন্য মাচা তৈরি করতে হয় না, কাইন্ড অফ এটা হচ্ছে অনেকটা এমনটা। এভাবে ফ্রেম তৈরি করা হয় এবং এই ফ্রেম গুলোকে কমপ্লিটলি একসাথে যেটাকে বলা হয় যে প্লট,
এই প্লট গুলো থেকে তখন কি করা হয়, বা এই কালচার সিস্টেমে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল হ্যাঙ্গিং মেথড আর একটা হচ্ছে হরাইজন্টাল হ্যাঙ্গিং মেথড। এই যে দেখো প্রথমে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ ভার্টিক্যাল হ্যাঙ্গিং মেথড, আর সেকেন্ড যেটা এটা হচ্ছে হরাইজন্টাল হ্যাঙ্গিং মেথড। পার্থক্য বেসিক টুকু হচ্ছে এতটুকুই যে এখানে তোমার এই ফ্রেম গুলো থেকে তোমার একটা করে স্ট্রিং ঝুলায় দেওয়া হয়। স্ট্রিং বলতে এটা আসলে অ্যাকচুয়ালি নাইলন রোপ বা নাইলনের তোমার সুতা। নাইলন গুলো একটু ডিউরেবল হয় তো, এবং এই নাইলনের সুতার তোমার নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গ্যাপে, নরমালি গ্যাপটা সাধারণত হয় হচ্ছে 10 সেন্টিমিটার পর্যন্ত, 10 সেন্টিমিটার পর পর একটা করে তোমার ইমটি ওয়েস্টার শেল ঝুলায় দেওয়া হয়, বুঝছো? ঝুলায় এই স্ট্রিংটাকে আইদার ভার্টিক্যালি অর তোমার হরাইজন্টালি হ্যাং করে দেওয়া হয়, এইভাবে ঝুলায় দেওয়া হয় এই প্লটটার মধ্যে। এটা ডিপেন্ড করে আসলে ডেপথের উপরে। যদি একটু ডেপথ একটু বেশি হয় তাহলে ভার্টিক্যালি হ্যাং করা পসিবল, আর যদি ডেপথ কম হয় সাইটের তাহলে এইভাবে তোমার হচ্ছে হরাইজন্টালি হ্যাং করা হয়। কারণ ভার্টিক্যালি হ্যাং করলে তো একটু ডিপ হইতে হবে তোমার কালচার সাইন। যদি এই কারণেই এটা ডিপেন্ড করে হচ্ছে ডেপথের উপরে। এবং এই যে একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং, এই যে স্ট্রিং গুলো তো ঝুলায় দেওয়া আছে, একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এরও কিন্তু তোমার দূরত্ব একটা নির্দিষ্ট গ্যাপ রাখা হয়, সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত গ্যাপে এইভাবে স্ট্রিং গুলো ঝুলায় দেওয়া হয়। এবং ন্যাচারালি স্প্যাট এখানে অ্যাটাচ হয় এবং নির্দিষ্ট সময় পর যখন গ্রো করে তখন এই স্ট্রিং গুলোকে খুলে নেওয়া হয়। খুলে নিয়ে আবার নতুন করে স্ট্রিং হচ্ছে তোমার পরবর্তী সাইকেলের জন্য নতুন করে আবার স্ট্রিং অ্যাটাচ করে দেওয়া হয়। এইটাকে বলা হয় হচ্ছে প্লট কালচার মেথড। এবং এই স্ট্রিং গুলো কিন্তু তোমার বটম থেকে উপরের দিকে থাকে, কারণ বটমের টাচে যদি চলে আসে তখন আবার ওই যে প্রিডেশন সিলটেশনের এগুলোর কিন্তু একটা চান্স থেকে যায়। এইটাকে বলা হয় হচ্ছে প্লট কালচার মেথড। দেখো তো প্লট কালচার মেথডটা বুঝতে পারছো তোমরা? হ্যালো স্যার, এইখানে ওই দড়িগুলোর সাথে তো ইমটি শেলগুলো রাখা হয় তাই না, বেঁধে বেঁধে? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এটা তো পানির ওপরে থাকবে তাই না? কোনটা পানির উপরে থাকবে? মানে এই ফ্রেমটা? হ্যাঁ, ফ্রেমটা। না না, পানির উপরে থাকে না, এটা পানির মধ্যেই থাকে ফ্রেম। এটা পানির মধ্যেই থাকবে। ঠিক আছে, তোমরা বেসিক জিনিসটা বুঝে নাও। ডেসক্রিপশন গুলো তোমাদের ওখানে দেয়া আছে, আমি যেভাবে বলতেছি ঠিক সেম ওয়েতেই দেয়া আছে। তোমরা প্রত্যেকটা ফার্মিং টেকনিকের বেসিক গুলো একটু বুঝে নাও, তাহলেই মোটামুটি বুঝতে পারবা। আর আমার কাছে কিছু ভিডিও আছে কালচার টেকনিক গুলো, তোমরা ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যেতে পারবা যে ফার্মিং টেকনিক গুলো কিরকম। থার্ড মেথডটা দেখো, যে ট্রে কালচার মেথড। এখানে কি করা হয় যে তোমার ট্রে তৈরি করা হয়। এই যে এইগুলো দেখতেছো এগুলো বেশ মডার্ন ট্রে, আর এটা যেটা দেখতেছো এটা হচ্ছে কি বলবো লোকাল ট্রে তৈরি করা হয় এইভাবে বাঁশ অথবা কাঠ দিয়ে এভাবে ফ্রেম তৈরি করে ট্রে তৈরি করা হয়। আর এগুলো কিন্তু তোমার আয়রন বা প্লাস্টিকের ট্রে। আমরা ওই যে কাপড় রাখার জন্য এরকম বিভিন্ন একতলা দোতলা তিনতলা এরকম ট্রে পাওয়া যায় না প্লাস্টিকের, দেখবা যে আরএফএল এর ওখানে গেলে কিন্তু এরকম ট্রে পাওয়া যায়। দেখছো তোমরা কখনো? তারা তো ইউজও করো, হলে কিন্তু অনেক জায়গায় ইউজ করতে হয়, বাসায় ইউজ করতে হয়। তো যাই হোক, এরকম ট্রে তৈরি করা হয়। আইদার এটা বিভিন্ন রকম প্লাস্টিক ম্যাটেরিয়ালস হইতে পারে, বা উড দিয়ে তৈরি হতে পারে, বা আয়রন মেড হইতে পারে। এই ট্রে গুলোকে করা হয় কি, ট্রে গুলোকে তোমার হচ্ছে এই সুইটেবল প্লেসে তোমার সেট করে দেওয়া হয়। আর এই ট্রে ফার্মিং টেকনিকটাতে যেটা করা হয় যে ওয়েস্টার গুলো সাধারণত এই যে ন্যাচারাল বেড থেকে তোমার, যেমন ধরো যে কোনো মেথডেই হতে পারে, স্টেক মেথড অর প্লট কালচার মেথড বা অন্য যে কোনো মেথডে, যে ওয়েস্টার গুলো তোমার মার্কেটেবল সাইজের হয়ে যায়, মার্কেটে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টারের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, সাধারণত দেখা যায় যে আমরা 2 থেকে 3 বছর পর্যন্ত যদি কালচার করি তাহলে 10 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটা হচ্ছে 2 থেকে, এটা মার্কেটিং সাইজটা আসলে ভেরি করে। কোনো জায়গায় দেখা যায় 1 বছরে মার্কেটেবল করে ফেলে, আবার কোনো জায়গায় 2 থেকে 3 বছর পর্যন্ত ওয়েট করে। এটা তোমার কি পরিমাণ মার্কেটে কি পরিমাণ ডিমান্ড কোন সাইজের সেটার উপরে আসলে ডিপেন্ড করে। তো দেখা যায় কি যে স্মলার সাইজের যে ওয়েস্টার গুলো আছে এগুলো তো আবার হচ্ছে তোমার ক্যাটাগরাইজ করা হয়। হ্যাঁ, তারপরে স্মলার সাইজের যে ওয়েস্টার গুলো আছে সেগুলোকে কিন্তু মার্কেট থেকে রিজেক্ট করা হয়। তো ওই রিজেক্টেড যে ওয়েস্টার শেল গুলো আছে স্মলার সাইজের, সেগুলো কিন্তু নিয়ে এসে তোমার ট্রে ফার্ম
এভাবে ট্রেতে করে সেগুলোকে আবার কিছু সময় পর্যন্ত গ্রো করে মার্কেটেবল সাইজ করে সেল করা হয়। আবার নরমালি তোমার হ্যাচারি থেকে বা ওয়াইল্ড সোর্স থেকে যে ওয়েস্টার গুলো কালেক্ট করা হয় সেই ওয়েস্টার গুলো কিন্তু তোমার নিয়ে এসে এভাবে এই ট্রের মধ্যে দিয়ে দিলেই কিন্তু তারা নরমালি গ্রো করতে পারে। দ্যাট ইজ অ্যানাদার কালচার টেকনিক। এটা প্রত্যেকটা ট্রে সাধারণত এই যে তোমার প্লট কালচারের মতো এই ট্রে গুলো 15 থেকে 30 সেন্টিমিটার উপরে থাকে বটম থেকে। এইটা একটা কালচার মেথড যেটাকে বলা হয় হচ্ছে ট্রে ফার্মিং সিস্টেম। ট্রে ফার্মিং সিস্টেমটা দেখো আরেকটু মডিফিকেশন আরেকটা আছে, এটা হচ্ছে এই যে র্যাক এন্ড ব্যাগ কালচার মেথড। র্যাক এন্ড ব্যাগ কালচারটা এটা কিন্তু সেম ট্রে কালচারের মতনই, জাস্ট এখানে ট্রের পরিবর্তে ব্যবহার করা হয় ব্যাগ। তোমার স্টিল মেড ব্যাগ হইতে পারে, প্লাস্টিক মেড ব্যাগ হইতে পারে। এই ব্যাগগুলোর ভেতরে ওয়েস্টার গুলোকে তোমার রেখে দেওয়া হয়। আর এই ব্যাগগুলো যেহেতু তোমার পোরাস, নির্দিষ্ট মেশ সাইজের তোমার এই ব্যাগগুলোর ছিদ্র থাকে, সো ভেরি ইজিলি এই ব্যাগগুলোর ভেতর দিয়ে তোমার ওয়াটার পাস করতে পারে। আর এদের খাবারের জন্য তো তোমার আসলে অ্যাকচুয়ালি ওয়াটার ফ্লোটা দরকার এবং ন্যাচারাল প্ল্যাঙ্কটন যেটা আছে সেটা দরকার। তো ওয়াটার পাস করলেই মোটামুটি দেখা যায় যে এই ওয়েস্টার গুলোর ফিডিংটা হয়ে যায়। এই ব্যাগগুলোর তোমার প্রত্যেকটা ব্যাগের ভেতর দিয়ে কিন্তু ওয়াটার যেন পাস করতে পারে সেইভাবেই ওই ব্যাগগুলো তৈরি করা হয়। মেশ সাইজ, মেশ মানে ডিফারেন্ট মেশ সাইজের যে ব্যাগগুলো আছে সেগুলো এটা ডিপেন্ড করে। এভাবে ব্যাগগুলো তৈরি করে এই ট্রের উপরে তোমার এগুলো বিছায় দেওয়া হয় এবং পরবর্তীতে আবার এগুলো এসে কালেক্ট করে নেওয়া হয়। দ্যাট ইজ র্যাক এন্ড ব্যাগ কালচার মেথড। তারপরে দেখো এই যে কংক্রিট স্ট্রাকচার, এটা অনেকটা তোমার হচ্ছে স্টেকের মতো, বাট স্টেকে যেখানে তোমার উডেন ফ্রেম ব্যবহার করা হয় অথবা বাঁশ অথবা গাছের ডাল ব্যবহার করা হচ্ছে, এখানে এই স্ট্রাকচার গুলো তোমার কাইন্ড অফ পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা হয় কংক্রিট দিয়ে। আচ্ছা, এই দেখো এরকম কংক্রিটের স্ট্রাকচার তৈরি করা হয়। এই কংক্রিটের স্ট্রাকচার গুলো শেপ বিভিন্ন রকম হতে পারে। যেমন এই কংক্রিট স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে আমরা ওই যে বসার জন্য যে সিমেন্টের যে চেয়ার গুলো তৈরি করি বা টেবিল গুলো তৈরি করি পার্কের মধ্যে, অনেকটা এরকম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, অনেক জায়গায় আবার থাকে ভি শেপ থাকে, অনেক জায়গায় ওয়াই শেপ থাকে। হ্যাঁ, এইরকম ওই যে স্টেক কালচার মেথডে তোমরা যেমন দেখলা যে স্টেক গুলোকে বটমের মধ্যে পুঁতে দেয়া হয়েছে, ঠিক তেমনি নির্দিষ্ট কালচার সাইডে এইরকম কংক্রিট স্ট্রাকচার গুলো তৈরি করা হয়। কংক্রিট মেড স্ট্রাকচার গুলোকে তোমার ওই কালচার সাইডে পার্মানেন্টলি তৈরি করা হয় এবং এই কংক্রিট স্ট্রাকচার গুলোতেও কিন্তু তোমার ন্যাচারাল ওয়েস্টার স্প্যাট সেটলিং যখন হয়ে যায় এবং নির্দিষ্ট সময় পর পর এই ওয়েস্টার গুলো থেকে এই কংক্রিট মেড স্ট্রাকচার গুলো থেকে তখন ওয়েস্টার গুলো কালেক্ট করে নেওয়া হয়। এইটা হচ্ছে তোমার স্টেক মেথডের থেকে মোর ডিউরেবল এবং মোর পার্মানেন্ট স্ট্রাকচার, কারণ বাঁশ কাঠ এগুলো তো আসলে খুব বেশি দিন পর্যন্ত টেকে না, তেমন কোনো মেইনটেনেন্সের দরকার হয় না। জাস্ট নির্দিষ্ট সময় পরে যখন তোমার মার্কেটেবল সাইজ হয়ে গেল তখন হচ্ছে তোমার কালেক্ট করে তোমার এগুলো মার্কেটেড করতে হয়। দ্যাট ইজ কংক্রিট স্ট্রাকচার। এগুলো সবগুলোই সাধারণত ইন্টারটাইডাল রিজিয়নে করা হয়, যেখানে ওয়াটার ডেপথ একটু কম থাকে, বাট ডিপ এরিয়া যেগুলো আছে সেখানেও কিন্তু ওয়েস্টার ফার্মিং পসিবল, যেটাকে বলা হয় ফ্লোটিং র্যাফট অর সাসপেনশন লাইন। ফ্লোটিং র্যাফট এবং সাসপেনশন লাইন দুইটা টেকনিকটা একই রকম, ডিপ ওয়াটারে ফার্মিং করা হয়। বাট এই যে আমরা কেস কালচারে আমরা সাধারণত যে ধরনের ফ্রেম তৈরি করি বা এই তোমরা প্লট কালচার মেথডে যেমন দেখলা যে ফ্রেম তৈরি করা হয়, ওটা তো একটা পার্মানেন্ট ফ্রেম তৈরি করা হয়। কিন্তু এখানে এই ফ্লোটিং র্যাফটে যেটা হয় কি, যে এটা তোমার একটা ফ্লোটিং ফ্রেম তৈরি করা হয়, অর্থাৎ ডিপ ওয়াটার এরিয়াতে এই ফ্রেম গুলো এইভাবে ফ্লোট করতে থাকে। এবং সেম অ্যাজ তোমার ওই ভার্টিক্যাল হ্যাঙ্গিং বা হরাইজন্টাল হ্যাঙ্গিং যেটা বলছিলাম, যে এখানে তোমার ভার্টিক্যালি ওই স্ট্রিং গুলোকে তোমার হ্যাং করে রাখা হয় এখানে দেখো। আর লং লাইন বা সাসপেনশন লাইন কালচারটা হচ্ছে কি, এখানে বড় বড় এরকম তোমার দড়ি ঝুলাই দেওয়া হয়। এই দড়িগুলো কিন্তু তোমার নর্মাল এমনি দড়ি না, তোমরা দেখবা যে আয়রন মেড কিছু রোপ পাওয়া যায়, আয়রনের তৈরি কিছু রোপ পাওয়া যায়, বুঝছো? এটা তোমরা অনেক জায়গায় দেখে থাকতে পারো। এগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং, বুঝছো? এই রোপ গুলো নির্দিষ্ট ডিস্টেন্সে তোমার এরকম ফ্লোট থাকে, যে ফ্লোট গুলোতে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, জি স্যার। নির্দিষ্ট গ্যাপ মেইনটেইন করে তোমার এরকম ফ্লোট দিয়ে দেওয়া হয়।
তাহলে এই ফ্লোট গুলো অনুযায়ী এই রোপটা ভাসতে থাকে এবং এই স্ট্রিং গুলো এভাবে ভার্টিক্যালি হ্যাং করে দেওয়া হয়। এভাবে সাধারণত কালচার করা হয় হচ্ছে ডিপ ওয়াটার বডি গুলোতে। আর এই যে এটা হচ্ছে অনেকটা র্যাপড কালচার, মানে অনেকটা বলতে কি এটা হচ্ছে র্যাপড কালচার মেথড, যেখানে ভাসমান ভেলা তৈরি করা হয় এবং এই ভেলাগুলো থেকে তোমার এইভাবে স্ট্রিং গুলো ঝুলাই দেওয়া হয়। এই দুইটা মেথড, এটা হচ্ছে ডিপ কালচারের জন্য। ফ্লোটিং র্যাপ একটা হচ্ছে সাসপেনশন লাইন। মোটামুটি তুমি যেখানেই যাও এই কালচার টেকনিক গুলোই ফলো করা হয় বা এইভাবেই ওয়েস্টার ফার্মিং করা হয়। তবে কিছু কিছু মডিফিকেশন হয়তো দেখতে পারবো, হয়তো এখানে ব্যাগের শেপটা দেখলে হচ্ছে চারকোনা, অন্যখানে গিয়ে হয়তো ব্যাগের শেপটা আরেক রকম দেখতে পারো। বা যেমন আরেকটা কালচার মেথড আছে, এইখানে হ্যাঙ্গিং করে রাখা হয়েছে এইভাবে, ওইটাকে বলা হয় হচ্ছে ল্যান্টার্ন কালচার মেথড বা ল্যান্টার্ন মেথড, যেটাতে ওইটাতে হয় কি তোমার এই 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 স্ট্রিং গুলো আবার হচ্ছে তোমার ঘেরা থাকে, বিভিন্ন নেট দিয়ে তোমার হচ্ছে ঘেরা থাকে এবং এই নেট গুলোকে ফ্লোর ওয়াইজ তোমার হচ্ছে এভাবে ভাগ করে দেয়া থাকে। ছবিগুলো দেখাইলে আরো ভালো বুঝতে পারতা। আচ্ছা, দুই একটা ছবি ইয়েতেও আছে মনে হয়, আমাদের ভিডিওতেও আছে, তোমাদেরকে একটু আমি ভিডিওগুলো দেখাই, তোমরা টেকনিক গুলো সম্পর্কে আরো পরিষ্কার হইতে পারবা। একটু অপেক্ষা করো। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের ফার্মিং টেকনিক গুলো, যে টেকনিক গুলো ফলো করে ওয়েস্টার কালচার করা হয় আমাদের দেশের না, বাইরের কান্ট্রি গুলোতে বা বাইরের দেশগুলোতে। হয়তো আমাদের দেশেও একসময় ইনশাল্লাহ স্টার্ট হবে কোনো একদিন। তোমরা একটু ইয়ে করে ফেলো তো, কেউ একজন মনে হয় মাইক অন করছে, একটু অফ করো, অনেক সাউন্ড হচ্ছে। দেখো তো স্লাইডটা তোমাদের কাছে আসছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এই দেখো, এগুলো হচ্ছে উনি হাতে যেটা দেখাচ্ছেন, এগুলো হচ্ছে ওয়েস্টারের স্প্যাড, বুঝছো? ছোট, এগুলো হ্যাচারি থেকে নিয়ে আসা। তোমরা মেথড গুলো দেখো এবং মেথড গুলো বলবা যে কোনটা আসলে কি মেথড। এই মেথডটা বুঝতে পারতেছো কি মেথড এটা? The traditional Tudor bottom culture. হুম? যে স্প্যাড গুলো দেখলা, ওই স্প্যাড গুলোই এই যে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে স্প্যাড গুলোকে স্প্রেড করে দেয়া হয়, বুঝছো? The bottom culture না এটা? এক্স্যাক্টলি, এটা হচ্ছে বটম কালচার। এখানে আমরা হারভেস্টিংটা দেখতে পাচ্ছি, বাট আমার তো যতটুকু মনে পড়ে স্প্যাড গুলো দেওয়া এখানে ছিল। এই যে দেখো, এটা হচ্ছে একটা বটম কালচার সাইট। তোমরা গতদিন একজন প্রশ্ন করছিলে যে ওয়েস্টার আসলে মানে পানির বাইরে আসলে কতদিন পর্যন্ত বাঁচে।
ওয়েস্টার নরমালি পানির বাইরে সাধারণত তোমার এরা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, অনেক সময় 4 সপ্তাহ পর্যন্ত সার্ভাইভ করে। আর ক্ল্যাম এবং মুজেল আর একটা অনেকটা কম দিন। ক্ল্যাম সাধারণত থাকে হচ্ছে 5 দিন পর্যন্ত বাঁচে এবং মুজেল আরো 3 দিন পর্যন্ত। আচ্ছা, আমার মনে হয় আমি ওয়েস্টার এই বটম ফার্মিং যেটা আছে, বটম ফার্মিং এর খুব ভালো কোনো ভিডিও পাইনি। এই যে এটা কি কালচার মেথড দেখো তো। ট্রে কালচার মেথড। ট্রে কালচার না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি র‍্যাক এন্ড ব্যাক কালচার মেথড। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার ট্রে কালচার মেথড আমরা বলতে পারি। আসলে বললাম না যে তোমরা মোটামুটি দেখবা যে কিছু না কিছু মডিফিকেশন আছে। দেখো এইটাকে তো র‍্যাক কালচারও মনে হচ্ছে, আবার র‍্যাক এন্ড ব্যাক কালচারও মনে হচ্ছে, ট্রে কালচারও মনে হচ্ছে, আবার র‍্যাক এন্ড ব্যাক কালচারও মনে হচ্ছে, তাই না? কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা ট্রে কালচারই হবে, কারণ ট্রে কালচারের মতো দেখো একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা করে এভাবে দেয়া। তোমাদেরকে বলছিলাম না যে কোস্টাল রিজিয়নে যে ফার্ম গুলো তৈরি করা হয় বা তোমার সাগরের জায়গায়, এই দেখছো বাড়িঘর পর্যন্ত তৈরি করে ফেলছে। সব কেস কালচারের ক্ষেত্রেও এমন যে উপরে তোমার বাড়িঘর তৈরি করা হয়, পানির উপরেই কিন্তু এই ধরনের কাজগুলো, সব ফার্মের কাজগুলো করা যায়। দেখো এই যে তারা তোমার সেপারেশন যে করাগুলো সাইজ অনুযায়ী তোমার সেপারেশন করে ফেলতেছে। আচ্ছা, আমরা দেখি আমাদের আরো কিছু ফার্মিং টেকনিক আমাদের এখানে আছে। এটা কি কালচার মেথড মনে হয় বলো তো? বলো, এখনই তো বললাম। স্যার এটা কি ফ্লোটিং র্যাফট? স্যার ফ্লোটিং র্যাফট। এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং র্যাফট না, এটা হচ্ছে লং লাইন কালচার। এখানে কি কোনো র্যাফট দেখতে পাচ্ছ? র্যাফট মানে হচ্ছে ভেলা। এখানে কি কোনো ভেলা তৈরি করা আছে? এই দেখো লাইন গুলো, লং লাইন কালচার বললাম না? এই দেখো, এইটাকে কিন্তু বলতেছিলাম যে ল্যান্টার্ন কালচার। এখানে দেখো মানে এখানে স্ট্রিং এর পরিবর্তে কিন্তু তোমার একটু মডিফিকেশন করে দেয়া। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লং লাইন। কোথায় গেল? এই যে এগুলো লং লাইন, লাইনগুলোর একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে তোমার ফ্লোট গুলো দেয়া থাকে লাইনগুলোতে, লাইনগুলোকে হ্যাং করে রাখার জন্য। এই যে এটা হচ্ছে ওয়েস্টার। ওয়েস্টারের তোমার মাঝখানের যে মাসেলটুকু থাকে, ক্রিমি অংশটুকু থাকে, এইটুকু তোমার হচ্ছে ওরা লেবুর রস দিয়ে বা একটু সস দিয়েই খেয়ে ফেলে। এটা হচ্ছে লং লাইন কালচার। আমি একটু টেনে টেনে তোমাদেরকে দেখাই। এটা ওয়েস্টারের হ্যাচারিতে তোমার যে স্প্যাড গুলো তৈরি করা হয়েছে সেগুলো। আমি একটু কালচার সিস্টেম গুলো দেখাই। দেখছো একটা দেখলা হচ্ছে রাউন্ড শেপ, এটা আবার চারকোনা। এখন বিভিন্ন রকম মডিফিকেশন আছে, বাট টেকনিক গুলো মোর অর লেস একই রকম।
অনেকে ভিডিও দেখার সময় কেটে কেটে দিলে আবার খুব বিরক্ত হয়। তো এগুলো তো অনেক লম্বা ভিডিও, এই জন্য আমি একটু কেটে কেটে দিচ্ছি, তোমরা একটু বিরক্ত হয়েও না। আচ্ছা, আমাদের লাস্ট যে স্লাইডটা একটা পার্ট আছে, দ্যাট ইজ হারভেস্টিং, বুঝছো? এটা ওয়েস্টার গুলোকে এভাবে চেক করা হয় আসলে হারভেস্টিং এর জন্য ওয়েস্টার গুলো রেডি হয়েছে কিনা। ওয়েস্টার গুলো সাধারণত যে যে সময়ে সব থেকে বেশি মাসেল ফর্মেশনটা এবং সব থেকে বেশি ক্রিমি হয়, সেই সময়ে কিন্তু ওয়েস্টারটাকে তোমার হারভেস্ট করা হয়। আমাদের দেশের জন্য সাধারণত শীতের সময় ওয়েস্টারটা হারভেস্টিং এর জন্য সুইটেবল হয়ে যায়। আচ্ছা, অন্য মেথড গুলো দেখাইতে পারি কিনা। এই তোমাদের সারা শব্দ নাই কেন, কথা বলো না কেন? এই যে দেখো স্ট্রিং গুলো তোমার তৈরি করা হচ্ছে, এটার তোমার প্লট কালচার মেথডের আমার কাছে আরো ভালো কিছু ভিডিও থাকার কথা। এই আছো তোমরা? জি স্যার, আছি জি স্যার। স্যার আছি। এটা কিন্তু বেশি দূরে না, এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই, বুঝছো? এই যে এটা কি বলো তো? হ্যাঁ, স্যার প্লট ভার্টিক্যাল প্লট কালচার। হ্যাঁ, প্লট 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 এটা কি তোমার দেখো তো ফিক্সড না ফ্লোটিং? এটা মনে হয় ফিক্সড, তোমার অনেকটা শোর লাইনের দিকে করা। এটা এভাবে ফ্রেম গুলো তৈরি করা হচ্ছে। যদি এটাকে ফ্লোট ব্যবহার করে ফ্লোটিং কন্ডিশনে রাখা হয়, তখন কিন্তু এটা হয়ে যাবে তোমার ফ্লোটিং র্যাপড কালচার। এই যে এগুলো কিন্তু ফ্লোটের জন্য ব্যবহার করা হয়, জারগুলো এগুলোও কিন্তু ফ্লোট। এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং র্যাপড কালচারই তৈরি করতেছে তারা। দেখছো, ওগুলো কিন্তু ফ্লোট হিসেবে ব্যবহার করা হয়। এই দেখো, তোমার ওই ইমটি ওয়েস্টার শেলগুলোর মাঝখানে একটা ছিদ্র করা হয়, বুঝছো? ছিদ্র করে ওগুলো এই যে তোমার স্ট্রিং এর সাথে ঝুলায় দেওয়া হয়। এই দেখো, স্ট্রিং গুলো তৈরি করা হয়েছে ইমটি ওয়েস্টার শেল দিয়ে, এবং সেগুলো এই ফ্রেমের মধ্যে বেঁধে বেঁধে দেয়া হবে। স্যার এই একটা স্ট্রিং কতদিন ব্যবহার করা যায়? একটা তোমার তো এটা তোমার চেঞ্জ করতে হবে, কারণ তোমার এই স্ট্রিং গুলোর মধ্যে তো ওয়েস্টার গুলো অ্যাটাচ হয়ে যায়, পরের বার তোমাকে আবার নতুন করে স্ট্রিং তৈরি করতে হবে। আর এটা স্ট্রিং তৈরি করা তো খুব বেশি এক্সপেন্সিভ না, সামান্য দড়ি এবং তোমার ইমটি ওয়েস্টার শেল দিয়ে এটা তৈরি করা যায়। তোমার আসল খরচটা তো পরে হচ্ছে তোমার এই যে এটা কিন্তু হচ্ছে তোমার এটা কিন্তু ফ্লোটিং র্যাপ না, এটা এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল হ্যাঙ্গিং মেথড বা হরাইজন্টাল হ্যাঙ্গিং মেথড যেগুলো আছে, এগুলো প্লট কালচার মেথড।
এই দেখো এগুলো কিন্তু প্লট কালচার মেথড। যাক, আমার মনে হয় তোমরা ভিডিওগুলো দেখে তাও মোটামুটি একটা আইডিয়া পাইছো, বাট আমি এগুলো তো কমার্শিয়াল আরো বড় সাইজের ফার্ম দেখাইতে চাচ্ছিলাম। দেখছো স্ট্রিং গুলো কিন্তু ওঠানো হচ্ছে টেনে টেনে। যখন এই ওয়েস্টার যখন এখানে তোমার অ্যাটাচ হয়ে যায় না, এই স্ট্রিং গুলো এক একটা করে অনেক ওজন হয়, অনেক ভারী হয়। এখন তো এই স্ট্রিং গুলো তো ছোট স্ট্রিং, এই জন্য তোমার হাত দিয়ে ওঠানো পসিবল হচ্ছে। অনেক সময় দেখা যায় কি যে স্ট্রিং গুলোকে তোমার মেশিন দিয়ে উঠাইতে হয়, মানে ক্রেন ব্যবহার করে উঠাইতে হয়। এই যে এই মেশিন গুলোর ওয়েট এত বেশি হয়ে যায় যে ক্রেন দিয়ে এগুলোকে উঠাইতে হয়। এই যে স্ট্রিং গুলো হারভেস্টিং এর সময় কিন্তু এমন হয়। এটা কিন্তু ওয়েস্টার্ন না, এটা অ্যাকচুয়ালি মুজেল, যে স্পিসিসটা মাত্র দেখলাম। এই যে এটা লং লাইন, এই যে এটা হচ্ছে ট্রে মেথড। দেখো আর এগুলা ওই আগে যেগুলা দেখলাম ওগুলো হচ্ছে স্প্যাট কালেকশনের জন্য অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ওয়েস্টারের প্রসেসিং প্ল্যান্ট, এইভাবে প্যাকেট করে এগুলো শিপে করে একবারে বাইরে চলে যায়। তোমাদের দেখে খেতে ইচ্ছা করতেছে না ঘেন্না লাগতেছে, কোনটা? খাইতে ইচ্ছা করতেছে স্যার। ঘৃণা লাগতেছে। আসলে এটা হ্যাবিটের বিষয়। দেখো তারা কত মজা করে খাচ্ছে আর তোমার ঘেন্না লাগতেছে। এই যে স্ট্রিং গুলো দেখো, স্ট্রিং গুলো পরবর্তীতে ওয়েস্টার অ্যাটাচ হয়ে কত হেভি হয়ে গেছে, ওয়েট কি পরিমাণ হয়ে গেছে। ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, কালচার হচ্ছে। দেখো মহিলারা পর্যন্ত খুব ইজিলি কিন্তু এগুলো কালচার করতে পারে, যেমন আমাদের খুব স্মল স্কেলে কিন্তু এগুলো কালচার করা পসিবল। এই যে দেখো এইটা হচ্ছে কিন্তু তোমার প্লট কালচার মেথড। এই দেখো এটা কিন্তু ইন্ডিয়াতে আমাদের খাবার সিস্টেমটা একটু দেখো, এটা কিন্তু কুকিং করা, রান্না করা। ইন্ডিয়ার খাওয়া দাওয়ার আমাদের খাওয়া দাওয়া তো অনেকটা সেম। আমরা তো সবাই আসলে স্পাইস পছন্দ করি, মশলা ছাড়া আমরা কোনো কিছু খেতে চাই না। এটা কিন্তু রান্না করেও খাওয়া যায়, কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু আবার এভাবে খাবে না, বা অন্যান্য কান্ট্রিতে ওরা এভাবে খাবে না, ওরা একদম র খাবে। এটা কি মেথড? আর ওইটা প্লট। প্লট কালচার মেথড। এই ভিডিও দেখতে দেখতে তোমরা ঘুমায় যাওনি তো? না স্যার। এবং আমাদের কোস্টাল স্পিসিস গুলোর না কিছু সুবিধা হচ্ছে কি, যেগুলো খুব ইজিলি, এই তোমরা দাঁড়াও তো আমি একটু ল্যাপটপে চার্জ দিয়ে নিই, একদম চার্জ নাই। হ্যাঁ, যে তোমাদের আমাদের যে মহিলারা আছে, মহিলারা তো সাধারণত মাঠের কাজে খুব বেশি পরিমাণে কিন্তু তোমার
কোঅপারেট করতে পারে না ছেলেদের সাথে, কিন্তু এই অনেক রকম ফার্মিং টেকনোলজিতে কিন্তু দেখা যায় যে মহিলারা খুব ইজিলি তোমার এগুলোতে ইনভলভ হতে পারে, এবং এভাবেই কিন্তু আসলে ইকোনমি প্রচুর পরিমাণে চেঞ্জ করা পসিবল। এই দেখো, এটা ইন্ডিয়ার কেরালার একটা ভিডিও, যেখানে মহিলারা নিজেরা তোমার কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে, এবং সোসাইটি তৈরি করে সেখানে এই কালচার গুলো তারা করে, বুঝছো? এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এনজিও থেকে, তারা তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট প্রদান করে। তো আমাদেরও আসলে এরকম করতে হবে, না হলে এই কালচার ফার্মিং গুলো, কালচার টেকনিক গুলো আসলে আসবে না। এই দেখো, বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে এইভাবে কিন্তু ফ্রেম গুলো তৈরি করা হয়। যে জায়গাগুলো দেখতেছে এগুলো কিন্তু আসলে কোস্টাল চ্যানেল, এগুলো কিন্তু সল্ট ওয়াটার, সাগরের সাথে কানেক্টেড। যাক, তোমাদের কোস্টাল এরিয়া ভিজিট করায় ফেললাম ভার্চুয়ালি। জি স্যার। ট্যুরে যেতে চাইছিলা তো, তোমাদের ট্যুরে নিয়ে গেলাম, খালি দেশে না বিদেশ থেকেও ঘুরে নিয়ে আসলাম। আর এগুলা ট্যুরের শুধু দরকার স্যার ছিল দেখাই না, হলো এগুলো স্যার, ছাড়া আমরা খাইতে পারলাম ইউটিউবে না দেখতে স্যার, পারতাম। খাইতে ইচ্ছা করতেছিল স্যার। স্যার আমাদের লিভে কবে নিয়ে যাবেন? আমরা বাস্তবে যেতে চাই। আর এক, তোমরা কি সেকেন্ড ইয়ারে না? জি স্যার। আর 2টা বছর অপেক্ষা করো। স্যার এই বছরে তো মনে হয় সেকেন্ড ইয়ারেই কাটবে। বুঝতে পারিনি তোমার কথা। স্যার এই আমাদের তো এই বছরটা তো বছরটাও সেকেন্ড সেকেন্ড ইয়ারে ইয়ারে যাবে। কাটবে। ও সেকেন্ড ইয়ারেই যাবে না এই বছর? স্যার এক্সাম। আমার মনে হয় তোমরা এই যে স্ট্রিং তৈরি করা বা কালচগুলো কিভাবে ইউজ করতে হয়, কালচগুলো কিভাবে তৈরি করতে হয়, অনেকটাই বুঝতে পারছো। অনেক সিম্পল মেথড দেখো, কিন্তু এটাকে ইকোনমিক্যালি কিন্তু অনেক প্রফিটেবল করা পসিবল। এবং আমার বাড়ি যদি কোস্টাল রিজিয়নে হয়তো, বিলিভ মি, আমি এই জিনিসগুলোর কালচার স্টার্ট করে দিতাম। খুব ডিফিকাল্ট কিছু দেখো, তোমরা একটু চিন্তা করো যে কত মানে সিম্পলি এবং অল্প খরচে মানে এত এক্সপেন্সিভ একটা ফুড আইটেম কালচার করা পসিবল বা তৈরি করা সম্ভব, তাই না? তোমার এখানে খাবারের কোনো খরচ নাই, জাস্ট ফ্রেম গুলো তৈরি করতেছো, স্ট্রিং গুলো তৈরি করতেছো, ম্যাক্সিমাম জিনিসগুলো ন্যাচারালি কালেক্ট করা যায়, লোকালি অ্যাভেলেবল সবকিছু। অথচ আমরা ইন্টারন্যাশনাল মার্কেট যদি এগুলো তৈরি করতে পারি বা প্রসেসিং প্ল্যান্ট তৈরি করতে পারি, মানে কি পরিমাণ প্রসপেক্টিভ এই জিনিসগুলো, এই স্পিসিস গুলো কালচারের ক্ষেত্রে। আমাদের কোস্টাল রিজিয়ন যেটা আছে, তোমাদেরকে বহুবার বলছি, একটু অ্যানিমেশনের মধ্যে দেখানো হয়েছে স্প্যাড গুলো কিভাবে কালেক্ট হয়। ওই স্ট্রিং এর সাথে স্প্যাড গুলো অ্যাটাচ হয়ে যায় এবং ধীরে ধীরে এগুলা বড় হইতে থাকে, এবং পরবর্তীতে দেখো অনেক বড় হয়ে গেছে। তা আমাদের কোস্টাল রিজিয়ন গুলোতে সব জায়গাতে, যে জায়গাগুলোতে বটম সুইটেবল আছে সেই জায়গাগুলোতে বটম ফার্মিং করা পসিবল, বটম ফার্মিং না হলে অফ বটম ফার্মিং করা পসিবল। তোমরা তোমরা কি প্রসপেক্টে ইমাজিন করতে পারতেছো এই জিনিসগুলো, যে আমরা এখনো আসলে কোস্টাল রিজিয়নে বা মেরিকালচারের দিক দিয়ে কতটা পিছায় আছি? আমাদের যেটা, এই গতকাল একজনের সাথে কথা হচ্ছিল যে আমাদের কিন্তু ফ্রেশ ওয়াটারের যে কালচার বা ফ্রেশ ওয়াটারের যে স্পিসিস কালচার, এটা কিন্তু আসলে আমাদের অনেক হয়ে গেছে। এখন আমাদের যেটা সব থেকে বেশি দরকার, যে তোমার শুধু প্রোডাকশন করলে হবে না, তো তোমার মার্কেট তৈরি করতে হবে এগুলো। এখন যেটা, এগুলোর প্রসেসিং দরকার হয়ে গেছে। তুমি যে পরিমাণ মাছ তৈরি করতেছো, তুমি ঢাকা শহরে যদি দেখা যায় যে কোনো একটা বাজারে একসাথে যদি 10 টন 20 টন মাছ পাঠাও, দেখবে এত পরিমাণ মাছ তুমি সেল করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এটা তোমার বিভিন্ন মার্কেটে পাঠাইতে হবে। তো আমাদের বিভিন্ন এই যে স্পিসিস গুলো আছে এগুলো কালচার করতে হবে এবং এগুলোর ইন্টারন্যাশনাল মার্কেট এখন তৈরি করতে হবে।
বাইরে পাঠাইতে হবে সবকিছু। যাক, এগুলো রিসার্চ লেভেলের কিছু কাজ। রিসার্চ হচ্ছে আমাদেরও আসলে এগুলোর উপরে কাজ করা দরকার। ইভেন আমাদের নিজেদেরও আসলে খুব ইচ্ছা আছে এই জিনিসগুলো কালচার করার, কিন্তু এখন এগুলো এগুলো গবেষণা করব কিভাবে? দেখো, তোমার সল্ট ওয়াটার দরকার হবে। সল্ট ওয়াটার তুমি কতদিন প্রিপেয়ার করে করে তারপরে তৈরি করা যাবে গবেষণার জন্য? যে পরিমাণ সল্ট ওয়াটার দরকার, এত পরিমাণ সল্ট ওয়াটার ল্যাবে তুমি কয়দিন তৈরি করবা? প্রতিনিয়ত ওয়াটার চেঞ্জ করতে হয়। আমাদের এই সাইটগুলো থেকে না এই কালচার এই রিসার্চ গুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য দেখা যায় যে কোস্টাল সাইটে আবার তোমার মেরিনের দিকে যে ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু আবার এই রিসার্চ গুলোতে ভালো করতেছে। ইভেন বড় বড় প্রজেক্ট দিলে তারা সবগুলো প্রজেক্ট কিন্তু তারা পাচ্ছে। সিভাসুতে দেখবা যে সিভাসুকে ওদের কিছুদিন আগে দেখলাম, চিটাগং ভেটেরিনারি ইউনিভার্সিটি ওদেরকে তোমার মেরিনে গবেষণা করার জন্য একটা জাহাজ দিয়ে দেওয়া হয়েছে, রিসার্চ ভেসেল ওদের বাজেট হয়ে গেছে। আমাদের এখন ধীরে ধীরে ফ্রেশ ওয়াটার থেকে বের হয়ে এই যে মেরিনের দিকে যেতে হবে। এইটা কমার্শিয়াল ফার্ম। আমি যেটা দেখাইতে চাচ্ছি যে কত লার্জ স্কেল পর্যন্ত হতে পারে। দেখো এই ফার্ম গুলো দেখো, এই দেখো বললাম না যে এই তোমার স্ট্রিং গুলো এত ওয়েট হয় অনেক সময় যে এগুলো ওঠানোর জন্য এরকম ক্রেন দরকার হয়। এটা কিন্তু ক্রেন নিয়ে আসছে তোমার এই যে প্লট কালচার মেথডে তোমার স্ট্রিং গুলোকে ওঠানোর জন্য ওয়েস্টারে। তারা এত দূরে পর্যন্ত পৌঁছে গেছে কালচার গুলোতে, আর আমরা এখনো স্টাডি করতে পারলাম না। দেখো স্ট্রিং গুলো একটা কত বড় পর্যন্ত হইতে পারে, তোমাদের একটা জাস্ট দেখাই। দেখো কি পরিমাণ সাইজের হতে পারে। এগুলো তো আর হাত দিয়ে টেনে তোলা সম্ভব না। হ্যালো, এই জি স্যারেরা স্যার। জি আছেন স্যার। স্যার আপনারা? আসি, দেখছি। দেখছো এই তোমরা তো বলতেছিলে যে স্ট্রিং গুলো কয়বার ব্যবহার করা যায়, এই স্ট্রিং এক স্ট্রিং আরেকবার ব্যবহার করার সুযোগই নেই। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আমাদের ওয়েস্টার ফার্মিং। তোমাদের সাথে সাথে আমিও স্বপ্ন দেখি কোনো একদিন আমাদের কোস্টাল রিজিয়নে এই কালচার গুলো স্টার্ট হবে। সাগরে আমরা শুধু কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরতেই যাব না, এরকম ফার্মিং গুলো আমরা দেখতে যাব।
তোমাদের কি মনে হয় বলো তো, আরো কত বছর লাগতে পারে আমাদের কোস্টাল রিজিয়ন গুলো এই ফার্মিং গুলো শুরু করতে? অনেক টাইম লাগবে স্যার মনে হচ্ছে। মেকানাইজেশন কোন পর্যায়ে চলে গেছে দেখো, সাগরের মধ্যেখানেই এগুলো সব করে ফেলানো হচ্ছে। দেখছো, এগুলো কিন্তু সব শিপের ভেতরেই। ওয়েল ঠিক আছে, আমি স্টপ করে দিলাম। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি ওয়েস্টার্ন ফার্মিং এর যে মেথড গুলো আছে। তোমাদের কি কি শীট দেওয়া বাকি আছে আমাকে বলো তো। মনে আছে কি কি শীট দেওয়া বাকি আছে? এই তোমরা কোনো কথা বলো না কিসের জন্য? সবাই কোথায়? হ্যাঁ, স্যার একটু চেক করে বলতে হবে। স্যার ফিশ পর্যন্ত দেওয়া হয়েছে। স্যার 2টা শীট বাকি আছে, ওয়েস্টার কালচার আর ক্র্যাপ কালচার। আচ্ছা ওকে, আমি নোট নিয়ে রাখলাম, দিয়ে দেবো এই দুটা। ওয়েস্টার এন্ড ক্র্যাব। হ্যাঁ রনি বলো। স্যার আমরা যে লাইন বা যে শেলগুলো স্যার ব্যবহার করলাম, হ্যাঁ, ওগুলো তো স্যার পানির মধ্যে যখন থাকে তখন যে ওয়েস্টার গুলো তার সাথে লেগে থাকে স্যার, মানে ওগুলো আর চলে যাওয়ার কি কোনো সম্ভাবনা থাকে না? কোনগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে না? স্যার যেগুলো স্যার লেগে গেল ওয়েস্টার গুলো, না না, যেগুলো যেগুলো ওয়েস্টার গুলো তোমার যেগুলো অ্যাটাচ হয়ে যায়, এটা খুব স্ট্রং ভাবে কিন্তু অ্যাটাচ হয়। তোমাদের ওই যখন পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা যে এরা গ্লু লাইক সাবস্ট্রেট বা সিমেন্টেড সাবস্ট্রেট তোমার হচ্ছে রিলিজ করে এবং হার্ড অবজেক্টের সাথে খুব শক্তভাবে আটকা হয়ে যায়, এবং অনেক সময় তোমাদেরকে এদেরকে জোরে জোরে বাড়ি দিয়ে তারপর ভেঙে ফেলতে হয়, অ্যাটাচ করতে মানে ডিটাচ করতে হয় একটার সাথে আরেকটা থেকে। জি স্যার। আমি আবার ভাবলাম স্যার যদি ওরা চলে যায় স্যার বড় হয় তাহলে তো ব্যবসা লস। না না না, এরা চলে যাবে না, এরা মুভ করে না, এরা যেখানে অ্যাটাচ হয় ওই অ্যাটাচড অবস্থায় এদের বাকি জীবনটুকু শেষ হয়। তো ঠিক আছে, আমার মনে হয় আর যদি কোনো কথা না থাকে বা ইয়ে না থাকে, আমি সেশন ইন করি, কেমন? ওকে স্যার। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। আর শোনো, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু বাসায় একটু পড়ো, শীটগুলো দিচ্ছি, একবারে ফেলে রেখো না, অন্তত একটু রিডিং দিয়ে রেখো। তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের একসাথে 3টা পরীক্ষা হবে পরবর্তীতে, একটা পরীক্ষা শেষ হবে আরেকটা পরীক্ষা শুরু হবে। তো এতটুকু যদি একটু পড়ে না রাখো, তোমার যদি কোনো প্ল্যান না থাকে, কমপ্লিটলি তুমি যদি নাই জানো যে তোমাকে কি পড়তে হবে, কোন কোর্সে কোন টার্মের কোর্সে কি কি আছে, পরে কিন্তু মানে খুব পাজলড হয়ে যাবে, বুঝছো? এজন্য যে শীটগুলো দেয়া হয় অন্তত একটু পড়ে রাখবে। তোমাদের তোমাদের এরপরে আর কোনো ক্লাস আছে? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ।
আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম।